সোনিয়াকে দেখতে খুব সুন্দরী ছিল। তার চোখ ছিল টানা টানা আর নাক ছিল টিকালো। কিছুদিন পর ওর বিয়ে ছিল বলে বান্ধবী নেহা ওর সাথে দেখা করতে এসেছিল। কিরে সোনিয়া, কিছুদিন পর থেকে তো তোর হাতে শুধু বেলনি আর চাটুই দেখা যাবে। কারণ বিয়ের পর তো একটা সংস্কারী বউ সারাদিন রান্নাঘরে রান্নাই করতে দেখা যায়, তাই না? তুই আমাকে কথা শোনাচ্ছিস নাকি মজা করছিস রে? দেখ ভাই, আমি তোকে নিয়ে মজা করছি না, আমি সত্যিটা বলছি। শোন, এমনটা তো নয় যে তুই বিয়ের পর কাজ না করে থাকতে পারবি। তোকে সেই রান্নাঘরে গিয়ে কাজই করতে হবে। আর রান্না করতে করতে তোর গায়ের রং যদি কালো হয়ে যায় আর চেহারায় যদি ভাঁজ এসে যায়, তখন কি তোকে আর সুন্দরী লাগবে রে? সোনিয়ার বান্ধবী নেহার এই কথা শুনে সোনিয়া খুব চিন্তায় পড়ে যায়। এরপর সোনিয়া আর নেহা মিলে বাজারে যায় কিছু জিনিস কিনতে। কিন্তু জিনিস কিনে নেহা যখন নিজের বাড়ি চলে যায়, তখন সোনিয়া রাস্তা দিয়ে একা আস্তে আস্তে ভাবে যে সে বিয়ের পর রান্নাঘরের কাজ কি করে করবে। তখনই এক ভদ্রমহিলার হঠাৎ করে তার সাথে ধাক্কা লেগে যায়, আর এতে ওই মহিলার ব্যাগ থেকে কিছু প্যাকেট পড়ে গেলে সোনিয়া ওগুলো তুলে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, হঠাৎ করে পাথরে আঘাত খেয়ে পড়ে গেলাম। তোমার নাম কি? তোমাকে দেখতে তো খুব সুন্দর। আন্টি, আমার নাম সোনিয়া। আর আপনার? আমার নাম মালিনী। আমি ছোটখাটো জাদু করি, আর ওই করেই আমার পেট চলে। কি? আপনি জাদু করেন? হ্যাঁ, আর এটা হাত সাফাইয়ের জাদু না, এটা চমৎকারী জাদু, মানে সত্যি জাদু। তোমার কোনো জাদুর প্রয়োজন আছে? থাকলে বলো, আমি তোমার জন্য করতে পারি। জাদু? এরপর সোনিয়া একটু ভাবলেই ওর একটা কথা মনে পড়ল। আন্টি, এমনটা হতে পারে যে জাদুর সাহায্যে সব রান্না হয়ে গেল আর আমাকে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হলো না? সোনিয়ার সব কথা শুনে ওই জাদুকর মহিলা ওকে একটা জাদুর পাউডার দিল আর বলল, সোনিয়া, এটা একটা জাদু পাউডার। এই পাউডারটা যখনই তুমি খালি বাসনের ওপর ছড়িয়ে দেবে, তখনই খালি বাসন নানা রকম রান্নায় ভর্তি হয়ে যাবে, আর তোমাকে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে না। সত্যি আন্টি? হ্যাঁ সত্যি, কিন্তু মনে রাখবে এই পাউডার শুধু ভাজাভুজি যেমন পুরি পকোড়া এগুলোই বানাতে পারবে, কোনো সাদা খাবার যেমন ভাত খিচুড়ি ডালিয়া এগুলো বানাতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই পাউডারের ব্যাপারে কেউ যদি জেনে যায় তবে কিন্তু এই পাউডার আর কাজ করবে না, মনে থাকে যেন। আন্টি, আমার তো নতুন বিয়ে হবে, তো সেখানে গিয়ে নতুন নতুন পুরি পাকোড়া বানালে ওরা খুব খুশি হবে। এটা আমার খুব কাজের। সোনিয়া খুব খুশি হয়ে যায় আর ওই পাউডারটা নিয়ে নেয়। এখন আর ওর বিয়ে করতে কোনো আপত্তি নেই। কিছুদিন পরে সোনিয়ার বিয়ে হয়ে যায়। সবাই ওর রূপ দেখে খুব প্রশংসা করে। বিয়ের পর সোনিয়াকে যখন ওর শাশুড়ি মা হালুয়া বানাতে বলল, তখনই ও কড়াইয়ে ওই পাউডারটা ছড়িয়ে দিল, আর কিছুক্ষণের মধ্যেই খুব সুস্বাদু হালুয়া তৈরি হয়ে গেল। আর সবাই হালুয়া খেয়ে খুব প্রশংসা করলো। কি রে সুমিত্রা, বৌমা তো হালুয়া খুব ভালো বানিয়েছে। যেমন সুন্দরী বৌমা তেমন সুন্দর হালুয়া। সুন্দরী না, বলো অতি সুন্দরী বৌমা আমার। আমার বৌমা সর্বগুণ সম্পন্না। এই শুনে সোনিয়া খুব খুশি হলো। এই পাউডারটা তো আমার খুব কাজের, আর এর জন্য আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল। আমার রান্নাও হয়ে গেল, আর আমি আগের মতো সুন্দরীও রইলাম। ব্যাস, প্রত্যেকদিন এইভাবেই আমার কেটে যাক, আমার আর কোনো টেনশন নেই। সোনিয়া, তুমি সুস্বাদু হালুয়া বানালে ঠিকই, কিন্তু সকালে মা আমাকে দিয়ে যে জিনিসগুলো আনিয়েছিল সেগুলো তো একই আছে। তাহলে তুমি রান্নাটা করলে কি দিয়ে? বিপুল, বিয়ে মাত্র 2 দিন হয়েছে, তুমি এখনই আমার উপর সন্দেহ করছো? তুমি কি ভাবলে আমি এটা বাইরে থেকে আনিয়েছি? যাও, তোমার সাথে কথা বলবো না। কিরে বাবা, তুই বৌমাকে বকছিস কেন? কে বলেছে বৌমা কোনো জিনিসপত্র ব্যবহার করেনি? ও সবকিছুই তো নিয়েছে হালুয়া বানাতে। সুজি, চিনি, ঘি সবই তো নিয়েছে। আরে না মা, আমি তো শুধু মজা করছিলাম। সোনিয়ার খারাপ লেগে গেল, সরি গো। সোনিয়া একটু ভয় পেয়েছিল সত্যি, কারণ রান্নাঘরের জিনিস যেরকম ছিল সেরকমই আছে। এরপর বেশ কয়েকদিন পর্যন্ত সোনিয়া নানা রকমের সুস্বাদু খাবার রান্না করতে লাগলো, আর সে যতটা রান্না করত সেই সমস্ত জিনিস লুকিয়ে রাখত। এদিকে সবাই ভাজাভুজি খেয়ে পোর হয়ে গিয়েছিল। এরপর একদিন মাসি শাশুড়ি তার বৌমাকে নিয়ে ওদের বাড়িতে এলো, তাই সোনিয়ার মনে রহস্যভেদের ভয় জন্মালো। সোনিয়া, আজকে দুজনে মিলে রান্না করব, সবজিটা আমি কেটে দিচ্ছি। বৌমা, যবে থেকে এসেছো তুমি তো ভাজাভুজিই খাওয়াচ্ছ,
তাই আজকে একটু সাদা খাবার খাবো। মুগ ডালের খিচুড়ি বানাও না। লুচি টুচি খেতে আর ভালো লাগছে না গো। খিচুড়ি মানে খিচুড়ি না, আমি না খিচুড়ি বানাতে পারবো না। তুমি আমাকে ভাজাভুজি বলো, যা বলবে আমি তাই বানিয়ে দেবো। খিচুড়ি না। সোনিয়া, তোমার তো খুশি হওয়ার কথা যে সাদা খাবার রান্না হবে। ভাজাভুজি রান্না করতে তো অনেক সময় লাগে। আর আমি তো এটা দেখে অবাক যে তুমি এত ভাজাভুজি রান্না করেও কি করে এভাবে টিপটপ রয়েছো। তুমি তো খুব সুন্দরী হয়ে আছো। আর এক আমাকে দেখো, সারাদিন রান্না করতে করতে আমার গায়ের রং কিরকম কালো হয়ে গেছে। দেখো না, আমি একদম বিশ্রী হয়ে গেছি। যাও বৌমা, আজকে মুগ ডালের খিচুড়ি বানাও, সবাই ওটাই খেয়ে নেবে। না মা, আমি ওইসব বানাতে পারবো না। ওই যদি বানাই না, সব গড়বড় হয়ে যাবে। বলছি না, আমি ওইসব বানাতে পারবো না। কি রে সুমিত্রা, এ কেমন বৌমা রে তোর? 2 মাস হতে না হতেই তোর মুখে মুখে জবাব করছে। এ কেমন বউ আনলি তুই? না মাসি, এরকম ব্যাপার না। আসলে না, কি করবো আমি বুঝতে পারছি না। আমি কি খিচুড়ি বানাবো নাকি আমি সত্যি কথা বলে দেবো? কি যে করবো বুঝতে পারছি না। কি হয়েছে বৌমা? তুমি তো এত টেস্টি খাবার বানাতে, তবে আজকে একটা সাধারণ খিচুড়ি বানাতে তুমি কেন বারণ করছো? আমাকে সত্যি কথাটা বলো। আমি তোমার মায়ের মতো, সব কথা আমাকে খুলে বলো। এরপর সোনিয়া সবাইকে সত্যিটা বলে দেয়। আর সত্যি বলার ফলে পাউডারটা উধাও হয়ে যায়। আর তখনই ওখানে একটা মহিলা আসে। ও মাসিমা, আমাকে উসাদি পাঠিয়েছে। আমি লোকের বাড়িতে রান্না করি। তুমি ডেকেছিলে গো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। আসলে আমার বৌমার এই সবেমাত্র বিয়ে হয়েছে তো, বেচারি সারাদিন রান্নাঘরে রান্নাই করে। আরে আমিও তো একটা মা, আমি তো বুঝি। তাই আমি উষাদিকে বলেছিলাম যে রান্নার কাজে সাহায্যের জন্য একজন লোককে পাঠাতে। বৌমার কত করবে। শাশুড়ির এই কথা শুনে সোনিয়া অবাক হয়ে যায়। এই সুমিত্রা, শোন না, ওকে না আমার বাড়িতেও পাঠিয়ে দিস। তুই যখন তোর বৌমার খেয়াল রাখতে পারিস, আমিও তো তখন আমার বৌমার খেয়াল রাখবো। বেচারি তো সারাদিন কত কাজ করে। থ্যাংক ইউ সোনিয়া। আজকে তোমার জন্য মা আমাকে সাহায্য করার জন্য একজন লোককে রেখেছে। তোমাকে অনেক ধন্যবাদ সোনিয়া। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। লজ্জাবতী তার বৌমাকে খাঁটি সোনার বড় বড় 2টো ঝুমকো উপহার দেয়, যা দেখে সবাই তো তাকিয়েই থাকে। লজ্জাবতীর বড় যা কলাবতীর বৌমা রচনাও ওই ঝুমকো 2টোর দিকেই তাকিয়েছিল। মা, আপনি তো আমাকে এমন ঝুমকো দেননি। দেখুন, কাকিমা তার বৌমাকে কি সুন্দর 2টো ঝুমকো দিল। এমন ভেদাভেদ কেন বলুন তো? দাঁড়াও, আমি জিজ্ঞাসা করছি। লজ্জাবতী, এই ঝুমকোগুলো তুই কোত্থেকে এনেছিস? আগে তো তোর কাছে এমন ঝুমকো দেখিনি। দিদি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, মুকেশের ঠাকুমা বিয়ের সময় আমাকে এই ঝুমকো 2টো উপহার দিয়েছিল। তুমিও তো বলেছিলে যে তোমাকেও মা একটা বড় সীতাহার উপহার দিয়েছিল। আমি ভাবলাম আমার বৌমাকে আমি আজকে আমার সেই সোনার দুলটাই দিয়ে দিই। শীতল বৌমা, এই ঝুমকো 2টো তোমার দিদির শাশুড়ির আশীর্বাদ, সামলিয়ে রাখবে। ঠিক আছে মা, থ্যাংক ইউ সো মাচ। আমার এই উপহারটা খুব পছন্দ হয়েছে, আমি যত্ন করে রেখে দেব। আর ওই দিনের পর থেকে শীতল যখনই বাড়ির বাইরে বেরোতো, তখনই তার শাশুড়ি এই ঝুমকোটা পরতে বলতো। একদিন শাশুড়ি বৌমা যখন একটি পুজো বাড়িতে যাবে, বৌমা, ওই বড় বড় ঝুমকো 2টো পরো, আজকের পুজোতে অনেক আত্মীয় স্বজন আসবেন। তুমি ওই ঝুমকো 2টো পরলে খুব ভালো লাগবে সবার। আমি সবাইকে বলবো এই ঝুমকো 2টো তোমার শাশুড়িরও শাশুড়ির। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক ঝুমকো 2টো পরে নেব। তুমি এত ভালোবেসে দিয়েছ, আমি কি ওটার কথা ভুলতে পারি নাকি? লজ্জাবতীর চলে যাওয়ার পরে শীতল তৈরি হতে গিয়ে দেখে যে ঝুমকোটা সে যেখানে রেখেছিল সেখানে আর নেই। আরে, আমি তো এই বাক্সের ভিতরে ঝুমকো 2টো রেখেছিলাম, কিন্তু এখানে কোথায় ওগুলো? কি হলো শীতল? মা ডাকছে, তুমি এখনো রেডি হওনি? মুকেশ, আমি বড় কানের দুলগুলো পাচ্ছি না, যেটা মা আমাকে দিয়েছিল। এই বাক্সের ভিতরে রেখেছিলাম। আচ্ছা, দাঁড়াও, আমিও খুঁজি। শীতল আর মুকেশ অনেক খোঁজাখুঁজির পরও ওই বড় কানের দুলটা তারা খুঁজে পায় না। পুজোতে যাওয়ার তো সময় হয়ে যাচ্ছে, একটা কাজ করো, তুমি আজকে ছোট কোনো কানের দুল পরে নাও, পরে খুঁজে দেখা যাবে।
আমি তোমাকে বলেছিলাম ওগুলো সামলিয়ে রেখো, হয়তো তুমি ভালো করে সেই কথাটায় গুরুত্ব দাওনি। কত বছর ধরে আমি ওটা সামলিয়ে রেখেছিলাম, আমার শাশুড়ি মায়ের আশীর্বাদ ওটা। এই শুনে শীতলের সঙ্গে সঙ্গে সবাই উদাস হয়ে যায়। শীতল তো বুঝতেই পারছিল না যে ঝুমকোটা আদৌ কোথায় গেল। তার ঘরে তো সেভাবে কেউ ঢোকে না। তখনই সেখানে আসে কাজের লোক মিনা, যে রচনার বাড়িতেও কাজ করত। মিনা শীতল আর লজ্জাবতীর কথা শুনছিল। বৌমা, তুমি ভালো করে মনে করো, ওই ঝুমকো দুটো এই বাক্সের ভিতরে রেখেছিলে তো, নাকি অন্য কোথাও? হ্যাঁ মা, আমার ভালো মনে আছে, আমি এই বাক্সের মধ্যেই রেখেছিলাম। বৌদি, তুমি কোন ঝুমকোর কথা বলছো? কাকিমা যেটা তোমাকে বিয়েতে উপহার দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওটাই। তুমি কোথাও দেখেছো ওটা? হ্যাঁ বৌদি, ওই ঝুমকোটা তো আলমারিতে আছে। রচনা বৌদি তো সেদিন রাখলো আলমারিতে। আমি ওনাকে জিজ্ঞাসা করলে উনি বললেন যে তুমি নাকি ওনাকে বলেছ আলমারিতে সামলিয়ে রাখতে। আমি তো বলিনি। তাহলে রচনা দিদি এমন কেন করলো? আমি বুঝতে পেরেছি রচনা কেন এমন করেছে। চলো তোমার কাকিমার বাড়িতে যাই। লজ্জাবতী আর শীতল তাদের বাড়িতে গিয়ে সব কথা বললে। এটা আমি কি শুনছি রচনা বৌমা? তুমি কি করেছো? সবাইকে সত্যিটা বলো। রচনা বুঝতেই পেরেছিল এবার সে ধরা পড়ে গেছে, তাই সে বাহানা করে বলে, আরে শীতল, আমার তো পুরো প্ল্যানটাই তুমি জল ঢেলে দিলে। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে একটু মজা করব। তুমি সবে বিয়ে করে এসেছো আর আমি তোমার বড় যা, তাই একটু হাসি মজা করছিলাম। আমি ইচ্ছে করেই ঝুমকো দুটো লুকিয়ে রেখেছিলাম যাতে তোমার সঙ্গে একটু মজা করতে পারি, কিন্তু মিনাটা না পুরো ডুবিয়ে দিল। দিদি, এটা কোনো মজা করার বিষয় হলো? তুমিই বলো তো। বেচারি শীতল নতুন বৌমা, দুদিন ধরে ঝুমকো খুঁজে না পেয়ে বেচারি তো ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি ওকে বললাম, ও আমার কথায় গুরুত্ব দেয়নি। আমার তো এবার খারাপ লাগছে। রচনার এমনই আর কি আমার একদম ভালো লাগেনি। রচনা, আজকের পর থেকে আর কোনোদিন এই রকম মজা করবে না। শীতল তোমার ছোট যা, ওর সঙ্গে ভালো ব্যবহার করবে, কেননা আমি তোমার শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করি। দিদি, আমার হয়তো এর থেকে বেশি কিছু বলার নেই যে আমাদের দুজনের মধ্যে কতটা ভালোবাসা আছে। চলো বৌমা, আজকে রাত্রি ওই বিয়ে বাড়িটা আছে না, ওখানে তুমি এই বড় বড় ঝুমকো দুটো পরো, তোমাকে সুন্দর লাগবে। ঝুমকো দুটো পেয়ে বৌমার মুখে একটু হাসি ফুটেছে, নয়তো মুখটা কেমন হয়ে গিয়েছিল। মা, সত্যি আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। ঝুমকো দুটো পেয়ে এবার আমি শান্তি পেয়েছি। এবার থেকে আমি আরও যত্ন করে রাখব। আর ওই দিনের পর থেকে শীতল নিজের বুদ্ধি খাটালো। সে রচনার থেকে দূরত্ব বজায় রেখে চলত, যাতে রচনা আর এমন চালাকি করতে না পারে। Thanks for watching.